দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকি। আমন্ত্রিত অতিথিদের বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করি সে বিষয়ে, একই সঙ্গে দিনের গুরুত্বপূর্ণ ঘটনা বা আলোচনায় উঠে আসে। আপনারা জানেন যে এই সময়ের সবচেয়ে আলোচিত বিষয় আলোচনার জায়গাটায় যেটি রয়েছে কানাডীয় আদালত যে পদ্মা সেতুর যে ঋণ যেটি করতে চেয়েছিল বিশ্বব্যাংক, সেই জায়গায় কোনো দুর্নীতির প্রমাণ পায়নি, সেই বিষয়টি মূলত আলোচনায় জায়গায় রয়েছে বিভিন্ন মহলে। আমরা সেই বিষয় নিয়েই আজ আলোচনা করতে চাই। সেজন্য আমাদের আজকের বিষয় পদ্মা সেতু এবং কানাডীয় রায়। একই সঙ্গে আমরা সাম্প্রতিক সময়ে যে নির্বাচন কমিশন গঠন এবং পরবর্তী রাজনীতির নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে, সেই বিষয় নিয়েও আমরা আলোকপাত করতে চাই। শুরুতেই আপনাদের সঙ্গে আমাদের অতিথিদের পরিচয় করে দিই। আমার বাম পাশে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। একেবারে মাঝে রয়েছেন আব্দুল ওয়াদুদ দারা, সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। একেবারে সর্ববামে রয়েছেন রাশেদ আল মাহমুদ তিতুমির, যিনি উন্নয়ন অন্বেষণের চেয়ারপারসন গবেষণা প্রতিষ্ঠান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে শুরু করি। যে পদ্মা সেতুর যে অর্থায়ন দুর্নীতি ষড়যন্ত্রের যে অভিযোগ তুলেছিল বিশ্বব্যাংক, সেই যে ঋণ দেওয়ার কথা ছিল সেই ঋণ বাতিল করেছিল আসলে আপনার দুর্নীতির অভিযোগ তুলে। সবশেষ আপনি জানেন যে কানাডীয় আদালত, সেই আদালত বলেছে যে এরকম কোনো প্রমাণ তারা আসলে পায়নি। এর আগেও আপনি জানেন যে দুদক তদন্ত করেছিল, দুদকও আসলে একই কথাই বলেছিল। সে সময় আসলে আস্থার একটা সংকট ছিল, অনেকে বিশ্বাস করতে চাননি। তারপরেও আসলে নানা সময় আলাপ আলোচনা হয়েছে, সমালোচনার জায়গা তৈরি ছিল। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে কানাডীয় আদালতের যে রায়, তারপরে মনে হয় যে সব মহলে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, অনেকে বিশ্বাস করতে চাইছেন। আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নিউজ 24 দর্শক শ্রোতাদের অনুষ্ঠানটা দেখার জন্য সাধারণ আমন্ত্রণ। আজকে যে বিষয়টি আপনি আলোচনার জন্য ডেকেছেন খুব পরিষ্কার। তো আসলে কানাডিয়ান আদালত যেখানে বলেছে যে দুর্নীতি কোনো তারা খুঁজে পায় নাই, এখন এই ব্যাপারটা ধরেন আমাদের দেশের জন্য তো একটা ভালো, আমাদের দেশের জন্য ভালো। আমাদের দেশকে যেভাবে কলঙ্কিত করা হয়েছিল, আমরা বিরোধী দল করতে পারি, কিন্তু দেশের মান সম্মান তো আমাদের কাছে সবার কাছে বড়। তখন যে কথাটা এসেছিল সেটা বিশ্ব ব্যাংক, তারা দুর্নীতির অভিযোগ এনেছিল, সেখানে বিএনপি বা বিরোধী দল অন্য কেউ আনে। বিশ্বব্যাংক তারা এখানে তাদের যারা প্রতিনিধি ছিল তারা মনে করেছিল যে কানাডিয়ান কোম্পানি এসএনসি লাভানিয়া তারা কাজ পাওয়ার জন্য বাংলাদেশের যারা এই কাজের সাথে সম্পৃক্ত, যারা কাজ দিতে পারেন বলে তাদের কাছে প্রতীয়মান হয়েছিল, তাদেরকে $5 কোটি ঘুষ দিতে চেয়েছিল। তো সেটা যখন কানাডিয়ান সে কোম্পানির যারা যারা ছিলেন তাদের ব্যাপারে যখন সন্দেহ পোষণ করেছিল আপনার বিশ্বব্যাংক, তখন কানাডিয়ান পুলিশকে তারা বলেছিলেন সেই ব্যাপারটা দেখার জন্য। কানাডিয়ান পুলিশ সেখানে এসএনসি লাভানিনের ইয়েতে অফিসে গিয়ে সেখানে রমেশ শাহ এবং খালিকুজ্জামান, সম্ভবত আব্দুল খালেক এরকম নাম, তাকে অ্যারেস্ট করেছিল। পরবর্তী সময় আরও দুইজনকে ওই মামলার চার্জশিট বা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। এখন পরবর্তী সময় তারা প্রথম থেকে অস্বীকার করেছে যে আমরা এই ধরনের কোনো ঘুষ দিতে চাইনি বা আমরা এখানে সম্পৃক্ত ছিলাম না। এখন বিশ্বব্যাংক সেটা মনে করেছিল, এখন বিশ্বব্যাংক মনে করেছিল কানাডিয়ান কোর্টের প্রমাণ হয়েছে। এখন এই ব্যাপারে আমাদের তো বলার কিছু নাই, আমাদের বলার কিছু নাই। মানে আমরা মনে করি যে এটা আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছিল বিশ্বব্যাংক। তো সেই কারণে বিশ্বব্যাংক না জেনে না শুনে না বুঝে বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশ সেই সময় যারাই দায়িত্বে থাকুক না কেন যে অভিযোগটা উত্থাপন করেছেন সেটা মোটেই ঠিক করে নেয়। এখন এটা কারণে আদালতে যখন এটা পরিষ্কার হয়েছে, তখন আমার মনে হয় যে বিশ্বব্যাংকের হয়তো মাফ চাওয়া উচিত, অথবা এই ধরনের ভবিষ্যতে যেন আর কোনো দেশ না জেনে না বুঝে যে কোনো দেশের কোনো বিষয় নিয়ে যেন এই ধরনের কোনো অবান্তর বা আগে ভাগে কোনো মন্তব্য না করে বসেন, সত্যতা যাচাই করে। আব্দুল দ্বারা একটু জানতে চাই আপনার মন্তব্য। ধন্যবাদ দর্শক শ্রোতা, ধন্যবাদ উপস্থাপক, বিজ্ঞ আলোচকবৃন্দ। আমি আলোচনার শেষে যে কথাটি হাবিব ভাই শেষ করলো সেখান থেকে আমি শুরু করতে চাই। কানাডীয় হাইকোর্টের রায়ের, উচ্চতর আদালতের রায়ের প্রেক্ষিতে বাংলাদেশের ওপরে যে কালিমা লেপনের একটা চেষ্টা ছিল, শুধু বিশ্ব ব্যাংক নয়, বিশ্ব ব্যাংক দিয়ে করিয়ে নিয়েছিল
বিশ্বব্যাংকের কিছু দোসর এজেন্ট, এদেশের কালো তালিকাভুক্ত বাঙালির বিরোধিতাকারী যেসব ব্যক্তিবর্গ, যারা যাদের নিজস্ব গুণাবলী দিয়ে অনেক উপরে উঠেছে বলে দাবি করে, এই জাতের কিছু মানুষ, আমেরিকা তো ক্ষমতার আধার, গোটা পৃথিবীর ক্ষমতার আধার, যারা বিশ্বব্যাংক শুধু জাতিসংঘ সকলকে কন্ট্রোল করে, যারা নিজেরা মানুষের উপরে সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তারা মানুষের সিদ্ধান্তের কথা শুনতে চায় না, সেই আমেরিকার হিলারি ক্লিন্টনকে দিয়ে এদেশের কোন পতিতদশা মানুষ এই কাজটি করেছিল ডক্টর ইউনূস, যিনি শেখ হাসিনার রাজনীতিকে অস্বীকার করে খালেদার সেই জ্বালাও পোড়া রাজনীতিকে সমর্থন দিয়েছিল। সেই ডক্টর ইউনূসের প্ররোচনায় পড়ে কি বলে আপনার বিশ্বব্যাংকের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠান তার মান সম্মান খুইয়ে দিয়েছে, যে তারা আসলে এটি ভুল এবং বাংলাদেশের ডক্টর ইউনূসের কথা আপনি বলছেন, আমি বলছি সেটা কিন্তু এখন অভিযোগের পর্যায়ে আছে। আমি শেষ করে ফেলি। হলো যে কেন বলছি এটি আমরা সকলেই জানি, সেই সময় একটা পত্র পত্রিকা ঘাটলে আমরা সবাই জানতে পারবো। এবং আজকে এই বিষয়ের উপরে পয়েন্ট অফ অর্ডারে আমাদের সংসদে ব্যাপক আলোচনা হয়েছে, বিজ্ঞ আলোচকরা আলোচনা করেছেন এবং এটি নিয়ে বিশ্বব্যাংকে তিরস্কার করা হয়েছে এবং তাদের সাথে যারা দোষর ছিল, যারা এই অপরাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার, শেখ হাসিনার রাজনীতিকে দমিয়ে দেওয়ার, বাংলাদেশের উন্নয়নের গতিধারাকে স্লথ করে দেওয়ার, যার প্রচ্ছন্ন শক্তি হিসাবে বিএনপির নেতৃবৃন্দ একই কথা তারা সুর মিলিয়েছে, তখনই মানুষের মধ্যে একটা ধূম্রজালের সৃষ্টি হয়েছে যে বিএনপির মধ্যে এত জনসমর্থিত দল তারাও এই কথা বলছে, বিএনপি তো থামতে পারতো, বিএনপি বলতে পারতো যে দেখি এটা তো জাতির প্রশ্ন, এটা তো সম্মানের প্রশ্ন। আজকে আমি ধন্যবাদ দিচ্ছি হাবিব ভাইকে, হাবিব ভাই যেটা বলেছে, বাংলাদেশের সম্মানের জন্য বিশ্বব্যাংকের মাপ চাওয়া উচিত। সংসদে আলোচনা হচ্ছে, শেষ অবধি আমাদের আইনমন্ত্রী আজকে তার টোটাল প্রেক্ষাপটটা তখনকার মামলা থেকে শুরু করে টোটাল বিষয়টি তুলে ধরলো। আইনমন্ত্রী বলেছেন যে প্রধানমন্ত্রীর কাছে বিশ্বব্যাংকের ক্ষমা উচিত, শুধু প্রধানমন্ত্রী, জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, এবং যেসব ব্যক্তিবর্গের বিরুদ্ধে এই মিথ্যা এলিগেশন আনা হয়েছিল তাদের কাছেও তাদের ক্ষমা চাওয়া উচিত। অন্তত পক্ষে যদি ক্ষমা নাও চায় বিশ্বব্যাংক, আর বিশ্বব্যাংক তো কতগুলো প্রভাবশালীদের দ্বারা নিয়ন্ত্রিত, সেই জন্য বিশ্বব্যাংক নাও চায়, তো আমাদের অর্থমন্ত্রীর কাছে উনি একটা অনুরোধ করেছে যে উনি যেন একটা নোট অফ ডিসেন্ট দেয় যে এটি একটি বিরাট অপরাধ, এই ধরনের অপরাধ যেন বিশ্বব্যাংক আর কারোর সাথে না করে, এরকম ধরনের আলোচনা হয়েছে। আমি সেই কথাটি বলে এই যাত্রা শেষ করব যে আজকে তারপরেও বিএনপির মতো একটা বিজ্ঞ রাজনৈতিক দলের মহাসচিবের কথা বলছে, কোন আদালত কোন রায় দিল এসব নিয়ে আমাদের যায় আসে না। তো এখন যায় আসে না, যখন ইজ্জত হারিয়ে দিচ্ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করে যে রায় হয়েছে সেটা বিবেচনার বিষয় নয়, কোন আদালত কি রায় দিয়েছে। আপনি যেমনটা বলছেন, অনেকে এটাকে সাধুবাদ দিচ্ছে, আপনার দলের অনেকেই বলছেন, কিন্তু মহাসচিব পর্যায়ে যখন এরকম বক্তব্য আসে তখন বিষয়টাকে আসলে কিভাবে দেখেন? না, মহাসচিবের দৃষ্টিকোণ থেকে উনি বলেছেন, হয়তো আরো অনেক কথা বলেছেন, আমি পুরোটা আমি দেখি নাই, সে কথা পরিপ্রেক্ষিতে হয়তো কথাটা কিভাবে বলেছেন আমি যেহেতু আমি ওই জায়গায় ছিলাম না, আর টেলিভিশনে যখন দেখা যায় তখন পুরোটা তো ধরেন অনেক সময় সবটুকু তো আসেও না, আমি থাকলে মূল কথাটুকু তো আসে, হ্যাঁ মূল কথাটুকু আসে, সেখানে আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি বলেছি সেটা না। এখন ব্যাপার হলো যেভাবে আমি যেটা শুরু করেছিলাম সেটা হলো একেবারে নিরপেক্ষভাবে, হ্যাঁ, কিন্তু এখানে বিএনপির উপর দোষ চাপানো হচ্ছে, এবং বিশ্বব্যাংককে যদি ডক্টর ইউনূস নিয়ন্ত্রণ করতে পারে এবং বিএনপি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে দল রাষ্ট্রীয় সরকার ক্ষমতা থেকে তার লাভটা কি? বিশ্বব্যাংককে নিয়ন্ত্রণ করতে পারে, ডক্টর ইউনূস নিয়ন্ত্রণ করতে পারে, বিএনপি নিয়ন্ত্রণ করতে পারে? এটা পারে না। এখন দোষটা চাপানো হচ্ছে। এখন যখন বিশ্বব্যাংক উত্থাপন করেছে, দুর্নীতির অভিযোগ নিয়ে আসছে, সেখানে সেইটার সাথে সরকারও তখন সঠিক মতো জবাবটা দিতে পারে নাই, তখন স্বাভাবিকভাবেই এটা মানুষের মনে তো আসতেই পারে। এখন তো আমরা বলছি না, এখন যদি আদালত যেহেতু রায় দিয়েছে, এখন আদালত রায় দেওয়ার পরে এখানে তো আমাদের বলার কিছু নেই। জি, রাশেদ আল মাহমুদ তুমি একটু জানতে চাই আপনার কাছ থেকে একটু এই বিষয়ে আমরা কথা বলছিলাম, আপনার মন্তব্য, আপনার মূল্যায়ন একটু জানতে চাই এই বিষয়ে। জি জি, মানে দুইজন রাজনীতিবিদ যখন কথা বলেন তখন অর্থনীতির লোক হিসেবে আমাকে খুব নিশ্চুপ থাকাটাই জরুরি, কিন্তু আপনি দুটো বিষয় আমরা বলতে পারি। একটি বিষয় হচ্ছে আইনি বিষয়, সে বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ ওই বিষয়ে আমার যোগ করে দিই একটা বিষয়, সেটা হচ্ছে দুদক যখন একই কথা বললো, দুদক যখন তদন্তের পরে কোনো রকম প্রমাণ পায়নি, সেই বিষয় একই কথাই আসলে কানাডীয় আদালত যে এই কথা বলেছে, রায় দিয়েছে যে কোনো রকম দুর্নীতির তারা প্রমাণ পায়নি, দুদকও কিন্তু সেই কথাই বলেছিল, তারা কোনো রকম তারা যেটা বলেছে যে তাদের কাছে এমন কিছুই ছিল না যাতে করে মামলা হতে পারে। না, আইন বিষয় নিয়ে বলার মতো বিশেষজ্ঞ আমি নই, এটা আপনাকে আইনি বিশেষজ্ঞদের কাছে জিজ্ঞেস করতে হবে। আমার কাছে হচ্ছে যে দুটো প্রশ্ন অর্থনীতিবিদ হিসাবে আমার কাছে সামনে আছে। প্রথমটা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে বিশ্বব্যাংকের একটি সদস্য রাষ্ট্রের উপরে একটা অভিযোগ উত্থাপন করা হয়েছে তৎকালীন
বাংলাদেশে বিশ্বব্যাংকের যে পরিচালক ছিলেন তিনি বলেছেন যে তাদের কাছে বিশ্বাসযোগ্য ও প্রমাণ আছে এবং সেই প্রমাণ তিনি প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছেন এবং অর্থমন্ত্রীর কাছে পেশ করেছেন। আমরা যেটা আদালতের রায় লক্ষ্য করলাম সেটি হচ্ছে যে এসএনসি লাভালিনের 3 জন কর্মকর্তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে, কারণ রাষ্ট্রপক্ষ যথেষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের উপরে যে কালিমা অবলোপন করা হয়েছে, বাংলাদেশের যিনি বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক আছেন এবং গভর্নর হিসাবে আমাদের অর্থমন্ত্রী আছেন, তো বিশ্বব্যাংকের পরিচালনা পরিষদ কিন্তু এখন পর্যন্ত কোনো বক্তব্য উপস্থাপন করেনি। বাংলাদেশ সরকারের উচিত দ্রুত সে বিষয়ে বক্তব্য নেওয়া। আমাদের সংসদে নিশ্চয়ই আলোচনা হয়েছে, আইনমন্ত্রী বিস্তারিত আলোচনা করেছেন এবং আইনমন্ত্রী তখন আবার সেই সময়ে ওই বিশ্বব্যাংকের এই যে নেগোসিয়েশন চলছিল তখন আইনি পরামর্শদাতা ছিলেন। তার মানে এখন পর্যন্ত কিন্তু বিশ্বব্যাংক যে অভিযোগ উত্থাপন করেছে সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার সেই জন্য দ্রুত সরকার থেকে আমাদের যে বিকল্প নির্বাহী পরিচালক আছেন বিশ্বব্যাংকের পরিচালনা পরিষদে তার উচিত এখনই পত্র দেয়া এবং সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের যে বিষয় নিয়ে আমরা সবসময় বলেছি সেটি হচ্ছে যে পদ্মা সেতু নিয়ে আমাদের প্রশ্ন আগেও যা ছিল এখনও একই বলবৎ আছে। সেটি হচ্ছে যে এর অর্থায়ন এবং বাংলাদেশের উপরে তার ভার। আমরা লক্ষ্য করেছি যে এখানে 3টি বিষয় খুবই প্রমাণিত হয়েছে। একটি হচ্ছে যে দীর্ঘসূত্রিতা হয়েছে যার ফলে ব্যয় বেড়েছে, দ্বিতীয় হচ্ছে যে ব্যয় একের পর এক বেড়েছে, তৃতীয় হচ্ছে যে আমরা দ্রুত যে সেবা পেতাম সেই সেবার থেকে এখনো জনগণ বঞ্চিত। আপনাকে মনে হয় যে এই যে সময়টাই আপনি অর্থনীতি হিসেবে যদি একটু বলেন যে এই যে সময়টা পার হলো, জি, এই যে অভিযোগ উত্থাপন করলো বিশ্বব্যাংক, তারপরে আমরা নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করছি এখন, সেই সময়ে যদি হতো আর এখন হচ্ছে পদ্মা সেতু, মানে ক্ষতিটা কতটা হলো বাংলাদেশের? হ্যাঁ, অনেকগুলো ক্ষতি হলো। প্রথম হচ্ছে যে আপনার ইমেজ সংকটে পড়লো, সেই জন্যে বিশ্বব্যাংকের একজন গভর্নর হিসাবে সদস্য হিসাবে বাংলাদেশ সরকারের দ্রুত সেই বিষয়ে বিশ্বব্যাংকের পরিচালনা পরিষদে ব্যবস্থা নেওয়া দরকার। দ্বিতীয় হচ্ছে যে আমরা এর ফলে ব্যয় অনেক বৃদ্ধি হয়েছে। একটা হচ্ছে যে আপনি সেবা পাননি, দ্বিতীয় হচ্ছে যে ব্যয় অনেক বৃদ্ধি হয়েছে। তাহলে এর জবাবদিহিতা কার কাছে? এবং অর্থমন্ত্রী কিন্তু এ পর্যন্ত কোনো বক্তব্য উপস্থাপন করেননি। আইনমন্ত্রী কিন্তু সংসদে বক্তব্য দিয়েছেন। অর্থমন্ত্রী যিনি হচ্ছেন যে সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োজিত বা সংসদ সদস্য, যেমন উনিও একটা আধা সরকারি পত্র দিতে পারেন যে অর্থমন্ত্রী আপনাদের কাছে এইটা প্রতীয়মান হচ্ছে, আপনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন বিশ্বব্যাংকের পরিচালনা পরিষদের সাথে। সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো বক্তব্য উপস্থাপন করা হয়নি। আপনি যেটা বলছেন সেটা দ্রুত করা উচিত। হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে যে আমি কেন কালিমা লিপ্ত দেশের ভাগিদার হব, তাই না? আসলে একটা বিষয় কি, সেটা হলো যে বিষয়টি তো অতি সম্প্রতি বিষয়টা হয়েছে, আর আমাদের আমরা তো এখনো তৃতীয় বিশ্ব বলে, যদি সেটা রাজনৈতিক ভাষায় বলতে প্রস্তুত না, অভ্যস্ত না, কিন্তু অভ্যস্ততার কারণে বলছি যে আমরা একটু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রাষ্ট্র হিসেবে আমাদের অনেক বিষয়গুলোকে অ্যাকোমোডেট করতে হয়, পলিটিক্স, ডেভেলপমেন্ট, ডেমোক্রেসি। অনেক ঘটনা ঘটার আগে যেমন দুর্নামের বিষয়টা খুব দ্রুত আসে, রিপেয়ারের বিষয়টা কিন্তু অনেক সময় লাগে। হুট করে বিশ্বব্যাংকের অ্যালেন বলে ফেললো দুর্নীতি রয়েছে, প্রমাণ হতে কিন্তু 2.5-3 বছর সময় চলে গেল, তাই না? এখন প্রমাণের পরে যে প্রেক্ষাপটটা রচিত হবে সেটি হলো আইনমন্ত্রী তার আজকে আইনের দিকগুলো যেহেতু আইন কোর্টের বিষয়ে রায় হয়েছে, রায় সম্পর্কে আলোচনা হয়েছে, এরপরে উনি একটা রিকোয়েস্ট করেছে, আমরা বোধ করি অবশ্যই ওই বিকল্প পরিচালক সহ অর্থমন্ত্রী এই বিষয়গুলোর উপর একটি বিশদ ব্যাখ্যা এবং বিশদ আমাদের যে করণীয় সেটি সম্পর্কে অতি শীঘ্রই দিবে বলে আমরা আশা করছি। কিন্তু বিষয়টি হলো যে আমাদের মতো যে রাজনৈতিক বিষয়গুলো থেকে যায়, বা অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়, সেইখানে যে রাজনীতি আমাদের, যেটা আমাদের ব্যালেন্স পলিটিক্স হওয়া উচিত, সেইখানে শুধু বিরোধিতার স্বার্থে বিরোধিতা, এটি হচ্ছে রাজনীতির সবচেয়ে জঘন্য। তার বড় প্রমাণ হচ্ছে বিশ্বব্যাংক। আজকে যদি অর্থনীতিবিদ উনি ঠিকই বলছিল যে আজকে আমাদের প্রথম ছিল 1.329 বিলিয়ন, এখন সেখানে বেড়ে গিয়ে বোধহয় আরও 1.2 বিলিয়ন বেড়ে যাচ্ছে। এই যে অর্থের একটি বিশাল ব্যয় বাড়লো, চাপ বাড়লো, এবং আমরা আমাদের সেবা থেকে বঞ্চিত হলাম।
তাহলে আজকে বোধ করি যারা বাংলাদেশের রাজনীতিবিদ, শুধু সরকারি দলে আছি জন্য না, সরকার পরিচালনা করছি সেই জন্য না, প্রত্যেক রাজনৈতিক দলের এক ধরনের এজেন্ডা থাকা উচিত, এগেনস্ট দ্য বিশ্ব ব্যাংক অথবা এগেনস্ট আমাদের যে কালিমালিপ্ত করা হয়েছিল, যারা এনেছিল তাদের বিরুদ্ধাচরণ একজোটে করা উচিত। কথা বলে ছাড় দেওয়া উচিত না যে এটা কোর্টের ব্যাপার, তখন কি বলেছিলাম আর এখন কি বলছি, তা বললে হবে কি একটা কিন্তু আবারও থেকে যাবে মানুষের মনে সেই ধরনের রাজনীতি। সেই অবস্থানটা দেখছেন সব রাজনৈতিক দলের, তাদের বক্তব্যে আসছে। আজকে যেমন মহাসচিব যে কথা বলে কোন কোর্টে কোন রায় দিল এটা নিয়ে আমাদের বিবেচ্য বিষয় নয়, এত বড় কালিমালিপ্তকে যারা বিবেচ্য বিষয় ধরে না, অবশ্য তো ধরবে কেন, কারণ যারা স্বাধীনতা বিরোধীদের বিচার বাধা দেয় তারা তো কথা বলতেই পারে, সেটি অন্য প্রসঙ্গ। কিন্তু এই প্রসঙ্গে অন্ততপক্ষে আমি বলতে চাই যে তাদের অন্তত বাংলাদেশের উন্নয়ন, অর্থনীতি, বাংলাদেশের ডেভেলপমেন্ট, রাজনীতিটা পরে আলোচনা হবে, যেখানে আন্তর্জাতিকভাবে আমরা কালিমালিপ্ত হচ্ছি, এই জায়গায় অন্তত এক সিদ্ধান্তে কথা বলা উচিত বলে আমি মনে করি। আমি একটু যোগ করে দিই, এখন কি ব্যবস্থা নেওয়া উচিত মনে করেন বাংলাদেশের পক্ষ থেকে? তো বাংলাদেশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার আগে আমি যে কথাটা বলতেছি, এটা তো সরকারের সম্পূর্ণ ব্যর্থতার কারণে এটা হয়েছিল। শুধু তো পদ্মা সেতু বিশ্ব ব্যাংক সহায়তা করতে চায় নাই, 120 কোটি ডলার বিশ্ব ব্যাংক দিতে চেয়েছিল, এখানে এশিয়ান উন্নয়ন ব্যাংক দিতে চেয়েছিল, এখানে ইসলামিক উন্নয়ন ব্যাংক দিতে চেয়েছিল, এখানে জাইকা অংশগ্রহণ করতে চেয়েছিল। তাহলে বিশ্ব ব্যাংকে না হয় ডক্টর ইউনূস, বিএনপি, অভিযোগটা তো বিশ্ব ব্যাংক তুলেছিল যে হ্যাঁ, বিশ্ব ব্যাংকে নিয়ন্ত্রণ করলো কে? ডক্টর ইউনূস আর বিএনপি। তাদের ভাষায় না, তাদের ভাষায় বা বিএনপিকে বলা হলো। তো হিলারি ক্লিনটন ফোন পর্যন্ত, হিলারি ক্লিনটন তো অনেক ধরাছর বাইরের ব্যাপার সেটা। এখন তাহলে জাইকাকে কে নিয়ন্ত্রণ করলো? এশিয়ান উন্নয়ন ব্যাংকে কে নিয়ন্ত্রণ করলো? ইসলামিক উন্নয়ন ব্যাংকে কে, ডেভেলপমেন্টকে কে নিয়ন্ত্রণ করলো? তাদের নিয়ন্ত্রণ করলো, তারা তো অর্থ কিন্তু ফেরত নিয়ে গেল। এখন যে কথাটা বলা হচ্ছে যে ব্যয়টা যেটা বেড়েছে, এই জায়গায় আপনি আসেন। এখন এই ব্যয় বাড়ার কারণ কি? এই ব্যয় বাড়ার কারণ সরকারের সম্পূর্ণ ব্যর্থতার কারণে। যখন ওয়ার্ল্ড ব্যাংক টাকা ফেরত নিয়ে গেল, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দিয়ে যদি পদ্মা সেতু করা হতো, তাহলে সেখানে সেইভাবে স্বচ্ছ টেন্ডারের মধ্য দিয়ে এবং সঠিক যারা এই কাজের উপযোগী, যারা রিকুইজিট কোয়ালিফিকেশন যাদের এই কাজ করার ক্ষেত্রে যাদের আছে, তারাই এখানে অংশগ্রহণ করত। এবং সেই অংশগ্রহণ করার মধ্য দিয়ে তারা এখানে নদী শাসন থেকে শুরু করে প্রতিটি কাজের ব্যয় তারা ঠিক মতো নির্ধারণ করতে পারত। যদি আজকে বিশ্ব ব্যাংকে এখন তো লাগাম ছাড়া, এখন তো লাগাম ছাড়া, এখন কারোর জবাব দিতে নাই। তো কেন লাগবে? আজকে তেলের দাম কমার কারণে সারা বিশ্বের লোহাজাত যত দ্রব্য, সমস্ত জিনিসের দাম কমে গেছে। পরিবহন সেক্টর থেকে শুরু করে দাম বাড়বে কেন? 10,000 কোটি টাকা, 12,000 টাকার প্রজেক্ট আমার কেন 28,000 কোটি টাকার উপরে যাবে কেন? কারণটা কি? এই কারণটা হলো এটা সরকারের, আমি যদি বলি যে সরকারের ব্যর্থতার কারণে বা সরকারের এখানে সেই ধরনের তারা করে আসি। জি, রাশেদ আল মাহমুদ, তুমি মানে যৌক্তিক কোনো কারণ দেখেন? মানে আসলে দুটো জিনিস কিন্তু ওনারা দুজন বলেছেন খুবই যৌক্তিক কথা। প্রথম কথা বলেছেন যে কৌশলগত বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য থাকা দরকার, যাতে আপনার দেশের স্বার্থ এবং জাতীয় স্বার্থ লক্ষ্য করা যায় এবং রক্ষা করা যায়, এবং সেটাই আসলে থাকা দরকার। কিন্তু খুবই দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশের কৌশলগত বিষয়ে কোনো রকমের ঐক্যমত্যের কোনো রকমই দেখা যাচ্ছে না, বরং অনেক ক্ষেত্রে বড় মাপের নেতাদেরকেও কাদা ছোড়াছড়ি করা হচ্ছে, যেটা খুবই দুঃখের বিষয়। দ্বিতীয় বিষয়টি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে ব্যয় বেড়েছে। ব্যয় হচ্ছে যে 3 গুণ বেড়েছে। যদি আপনি যখন হিসাব করেন তখন 10,000 কোটি টাকার মতো ছিল, তারপরে 20,000 কোটি টাকা, সর্বশেষ হিসাব অনুযায়ী 28,800 কোটি টাকা। তো এই হিসাব যদি করেন তাহলে একটা কথা যেটা উল্লেখ করা হয়েছে, যে বলা হয়েছে, পরিকল্পনা মন্ত্রী উল্লেখ করেছেন যে মূল সেতুর কোনো ব্যয় বাড়েনি, কিন্তু মূল সেতুর ব্যয় তো কমার কথা। কারণ হচ্ছে যে যেটা হাবিবুর রহমান হাবিব সাহেব বললেন, হ্যাঁ, যথার্থ অর্থেই যে বিভিন্ন যে উপকরণ, সেই সমস্ত উপকরণের দাম কমেছে। তাহলে হচ্ছে যে যেটার সাথে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য করার বিষয়। দর্শক ফোন আছে, একটু নিয়ে আসি। জি জি, একজন দর্শক ফোন করেছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি প্রশ্ন করতে পারেন। আমি চট্টগ্রাম থেকে আলম খান বলছিলাম। জি জি জি। আমার এই যে কানাডা আদালত থেকে যে রায়টা হলো বিশ্ব ব্যাংকের দুর্নীতির বিষয় নিয়ে, জি, আমাদের সরকারের অনতিবিলম্বে কি উচিত না এখন এই বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে মামলা করা, অথবা বাংলাদেশে যে বিশ্ব ব্যাংকের অফিস আছে এখানে যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে শোকজ করা? এক। দ্বিতীয় প্রশ্নটা হলো, আজকে বাণিজ্য মন্ত্রী মহোদয় হঠাৎ করে বললেন এটা ডক্টর ইউনূস এবং হিলারি ক্লিনটনের যৌথ প্রচেষ্টা এটা হইতে।
এটার পক্ষে কোনো ডকুমেন্ট আছে? না হলে এরকম ভিত্তিহীন অভিযোগ আনার তো কোনো মানে হয় না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। জি জি, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে দুটো প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমাদের দ্রুত সেই প্রবণতার থেকে বের হয়ে আসা দরকার। আমরা লক্ষ্য করছি যে সড়ক পরিবহন খাতে এবং রেল খাতে আমাদের ব্যয় অস্বাভাবিক হারে বেশি এবং পৃথিবীর সর্বোচ্চ। কারণ আপনি যদি হিসেব করেন, যদিও কিছু কিছু উপকরণের কিন্তু আমাদের দেশে ব্যয় বেশি হওয়ার কথা, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি যদি গড় হিসাব করেন, যেমন হচ্ছে যে ভারতে যদি 10 কোটি টাকা লাগে, চীনে লাগে 13 কোটি টাকা, ইউরোপে লাগে 29 কোটি টাকা, আমাদের কোনো ক্ষেত্রে 59 কোটি থেকে 101 কোটি টাকা। তার মানে এই ব্যয় যে বাড়ছে দীর্ঘসূত্রিতার নামে এবং উপকরণ বাবদ, সেটা কিন্তু গভীরভাবে লক্ষ্য করার বিষয়। আর দ্বিতীয় আর একটি বিষয় খুবই বিশেষ করে আলোচনা হওয়া দরকার, জাতিসংসদে তো অবশ্যই। অর্থনীতিবিদ হিসেবে মনে করেন যে এই যে 3 গুণ বেড়ে গেল, এটা যৌক্তিক কারণ নাই, যৌক্তিক কারণ নাই, সেটাই দেখা দরকার, ইনভেস্টিগেট করা দরকার। দ্বিতীয় বিষয়টা ইনভেস্টিগেট ঠিকমতো হচ্ছে কিনা আপনার পর্যবেক্ষণ কি বলে? পদ্মা সেতুতে যে এখানে তো ইনভেস্টিগেট করা দরকার, কারণ হচ্ছে আরেকটা বিষয় ইনভেস্টিগেট করা দরকার এবং যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। সেটি হচ্ছে যে আমাদের ঋণ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, যার ফলে অনেক মন্ত্রীরাও যখন বাজেট আসে তারা বলে যে আমার খাতে বরাদ্দ পাচ্ছি না, যেমন শিক্ষামন্ত্রী বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেন, কারণ বাজেটের বরাদ্দ। কারণ হচ্ছে যে ঋণের সুদ আসল বাবদ খাত হচ্ছে 1 নম্বর খাত হিসাবে আবির্ভূত হচ্ছে, সেই তুলনায় অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ করা যাচ্ছে না, যার ফলে ক্রমাগত আমাদেরকে ঋণ করতে হচ্ছে। যে উন্নয়নের যে সুযোগ হওয়া দরকার সেই সুযোগ দিন দিন কমে যাচ্ছে, যার ফলে আমরা একটা পর্যায়ে যাচ্ছি যেখানে হচ্ছে যে আগে এরশাদের সময় আমরা মোটা দাগে বৈদেশিক সাহায্য নির্ভর ছিলাম, এখন কিন্তু আমরা অভ্যন্তরীণ ঋণের জালে জড়িয়ে পড়ছি। এই 3টা বিষয় খুবই লক্ষ্য করা দরকার। একদিকে যেমন কৌশলগত রাজনৈতিক ঐক্যমত্য দরকার, তেমনি এই যে উন্নয়ন কাঠামোর মধ্যে যে অতিরিক্ত ব্যয় সেই বিষয়ে জবাবদিহিতা আনা দরকার। এবং তৃতীয় হচ্ছে যে ঋণ ব্যবস্থাপনায় বড় রকমের প্রচেষ্টা নেওয়া দরকার এবং নতুন ধরনের চিন্তা নেওয়া দরকার। এই যেইগুলোর দরকারের কথা বললেন, জি জি, সেই জায়গায় সরকারের কোনো উদ্যোগ দেখেন কিনা আপনি? না না, সেইটা নিশ্চয়ই এই সংসদে আলোচনা হওয়া দরকার। যেমন এনারা বিশ্বব্যাংক, কিন্তু আমার কাছে আমি একটু বলি, এটা হচ্ছে শুধুমাত্র যে পদ্মা সেতুর বিষয় তা তো না, বিভিন্ন বড় বড় প্রকল্পে আমরা দেখি যে ব্যয় বাড়ছে, প্রচুর হারে বাড়ছে এবং এটা তো ব্যয় তো আমরা আপনি সবাই দিতে হচ্ছে, কারণ করের অর্থ থেকে দিতে হবে, যার ফলে আপনার উন্নয়নযোগ্যতার যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা কিন্তু কমে আসছে। আমরা আসবো আব্দুল দ্বারা একজন প্রশ্ন করেছিলেন, আপনি নিশ্চয়ই প্রশ্নটা শুনেছেন। প্রশ্ন সম্পর্কে আপনি একটু জানতে চাই, বলছেন যে বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করা উচিত, তিনি যেমনটা বললেন মামলা করা উচিত নয় কি? 1 আর 2 নম্বর হচ্ছে যে বাণিজ্যমন্ত্রী বলেছেন হিলারি ক্লিন্টন এবং ডক্টর ইউনূস এই যে আপনার যে অভিযোগ দিয়ে, আসলে তথ্য প্রমাণের ভিত্তিতে তো সবকিছু আমাদের রাজনৈতিক পরিভাষায় কথা বলা হয় না, অনেক সময় রাজনীতির কিছু আবহাওয়ার ইঙ্গিতে বলা হয়। যেমন ডক্টর ইউনূস যখন তার আমি শেষ করে ফেলি, আপনি ইন্টারাপ্ট করলে তো বলতে পারবো না। সেটি হলো যে যখন ডক্টর ইউনূস তার আইনকে ভায়োলেট করে সে এমডি থাকার মামলায় চলে গেলেন, তখন হিলারি ক্লিন্টন মাননীয় প্রধানমন্ত্রীকে পর্যন্ত ফোন করেছে যে না, ওকে রাখা উচিত। সেই সূত্র ধরে বলতেও পারি যে হিলারি ক্লিন্টনের এমন কি ঠেকা যে বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের মতো একটা ব্যাংকে ডক্টর ইউনূস থাকবে আইন অনুযায়ী, না কে থাকবে এটা ইন্টারফেয়ার করা। সেই জন্য আমাদের এরকম না একই প্রসঙ্গ হতে পারে। আপনার সাথে যদি বন্ধুত্ব আমার থাকে, যদি আমি বলি যে আমার এম ডিগ্রি থাকে না এখানে, অথবা আপনি এটা দেখেন যেন এটা যে আওয়ামী লীগ যেন বাড়তে না পারে, এটা হতে পারে, সেরকম একটি আপনি সাথে বলতেই পারে মানুষ, সেটা রাজনৈতিকভাবেও ধরতে পারেন। প্রমাণের তথ্য তো নিশ্চয়ই পাওয়ার পরে তো হবে, যেমন 2.5 বছর লাগলো প্রমাণ হতে, তো সে প্রমাণ একদিন হতেও পারে, না হওয়ার কোনো কারণ নাই। আর অর্থনীতিবিদ সাহেব যে কথাটা বললো সেটি হলো যে বাংলাদেশের আমি আরেকটু যোগ করি, যেহেতু প্রশ্নটা ছিল এই হিলারি ক্লিন্টন এবং ডক্টর ইউনূসের জড়িত থাকার বিষয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্প্রতি সংসদে বলেছেন যে হিলারি ক্লিন্টনকে দিয়ে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন আটকেছিলেন নোবেলজয়ী বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তাতে বাংলাদেশের এক সম্পাদকের ভূমিকা ছিল। প্রধানমন্ত্রী যখন এই কথা বলেন, নিশ্চয়ই তথ্য প্রমাণ আছে, নিঃসন্দেহে আছে, সেই জায়গাটায় প্রমাণ তো নিশ্চয়ই হবে। শোনেন, হুট করে আপনি একটা কথা বললেন, সেটা তো আইন হবে, আদালত হবে, অথবা প্রমাণ হতে সময় লাগে না। বিশ্বব্যাংক যেমন বললো, প্রমাণ তো হলো 2.5 বছর পরে, এটি হয়তো 2 বছর লাগতে পারে, 1 বছর লাগতে পারে। আর মামলার বিষয়ে যে ভদ্রলোক বলেছে সে নিয়ে আমারও নিশ্চয়ই একটি
একই মতের সাথে মত মিলাবো। মামলা করা যায় কিনা, আসলে এরকম কোনো মামলা এর রেফারেন্স আছে কিনা, এগুলো নানাবিধ বিষয়গুলো দেখে অর্থনৈতিক, যেহেতু বিষয়টা অর্থনীতি ভিত্তিক, সেটা বিবেচনা করে নিশ্চয়ই যদি মামলা করার স্কোপ থাকে, মামলা না শুধু আরও কিছু করা যেতে পারে যদি আমরা সেটা প্রয়োজন মনে করি। আর একটা বিষয় উনি বললেন যে বাংলাদেশে ব্যয় বাড়ে, ব্যয় তো অবশ্যই বাড়ে। একটু আসবো একটু হাবিবুর রহমান হাবিব, আপনার বিষয়ে আপনার দিকে দৃষ্টি আকর্ষণ করি, যে বিষয় নিয়ে বলছিলেন। না, উনি যেটা বললেন একটা মজার একটা গল্প আছে। উনি বললেন যে ডক্টর ইউনূসকে বাংলা গ্রামীণ ব্যাংকে এমডি রাখার জন্য হিলারি ক্লিন্টন ফোন করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। ডক্টর ইউনূসের সাথে হিলারি ক্লিন্টনের একটা পার্সোনাল সম্পর্কের পরিপ্রেক্ষিতে বলতে পারে। এটা ধরেন আমি বললাম খুব খারাপ জিনিস, কিন্তু এর চেয়ে তো 1000 গুণ খারাপ বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় ভারতের একজন মন্ত্রী না, একজন সচিব সুজাতা সিং, উনি এসে বাংলাদেশে নির্বাচন করানোর জন্য সাবেক রাষ্ট্রপতি এরশাদকে বাধ্য করলো যে তোমাকে নির্বাচনে যেতেই হবে। কত বড় হস্তক্ষেপ! কথা বললেই তো শুধু হবে না, এখন হিলারি ক্লিন্টন এখানে এসে বলে গেল, তো আমরা চোখের সামনে দেখলাম, টেলিভিশনে দেখলাম। সেটা আপনাদেরকে বলেছে বিএনপি আসলে, কেন আমাদেরকে বলে না, এরশাদকে বলছে, একদম এরশাদকে বলার জন্য এসেছিল। তারপর যেটা হলো যে ডক্টর ইউনূসের খেয়ে দে কোন কাজ তার, যে পদ্মা সেতুর ঋণ বন্ধ করে তার লাভটা কি? এটা বাংলাদেশে তো হ্যাঁ, এখন তো আমি বলি এই পদ্মা সেতুর ঋণ ওয়ার্ল্ড ব্যাংক থেকে না পাওয়ার কারণে আমার বাংলাদেশের যে ক্ষতিটা হলো, ক্ষতিটা কি পরিমাণ হচ্ছে? এই যে বাংলাদেশের উপর আজকে শোষণ নির্যাতন চলছে গ্রাম অভ্যন্তরে, এই 10,000 12,000 কোটি টাকাতে যে আমার ব্রিজ হয়ে যেত, সেতু হয়ে যেত, সেটা আজকে 30,000 কোটির কাছাকাছি 28,000 কোটির উপরে চলে গেছে। না জানি শেষ হতে 40,000 কোটি পার হয় না যায়। সেই দায় আপনি কাকে দেবেন? এই দায় সরকারের, কাকে দেবেন? এই দায় টোটালি সরকারের। এবং এই ওয়ার্ল্ড ব্যাংক যে এই যে দুর্নীতির অভিযোগে যে ঋণ ফেরত নিয়ে গেল জায়গা সহ, এবং সরকার তো সেই জায়গা মোকাবিলা করতে পারে নাই। সরকার 100% ব্যর্থতার পরিচয় দিয়ে তখনকার সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে ওখান থেকে সরিয়ে দিলেন এবং আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রীকেও সেখান থেকে সরিয়ে দিলেন। কেন? ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সরকারের চেষ্টা করা উচিত ছিল, নো, আমার মন্ত্রী দুর্নীতি করে নাই, আমার এখানে সচিব দুর্নীতি করে নাই, আমি কেন তাকে সরাবো? চেয়েছিলেন, ওনাদের কথা বলছে, কেন চলতেন? আমাদের দোষ দিলে, বিএনপিকে দোষ দিলে, বিরোধী দলকে দোষ দিলে, ডক্টর ইউনূসকে দোষ দিলে, কেন? নিজেদের বিশ্বাস নেই, নিজেদের প্রতি নিজের বিশ্বাস থাকা উচিত ছিল। এবং সরকার এই যে সারা পৃথিবীর বুকে আমাদের যে কালিমা লেপন করেছে, এবং আজকে বাংলাদেশের যে আমি যেটা জানতে চাই, বিশ্ব ব্যাংক আপনার দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু থেকে অর্থায়ন বন্ধ করে দিল। হ্যাঁ, এত বছর পরে এসে এখন দুদকের তদন্তেও প্রমাণ হয়েছে যে বলেছে যে আপনার প্রমাণ পাওয়া যায়নি। এখন কানাডীয় আদালতের রায় অনুযায়ী অনেকে বিশ্বাস করছে যে আপনার দুর্নীতি হয়নি। তাহলে আপনার এই যে ক্ষতিপূরণের জায়গাটা বলে দুদকের ব্যাপারটা আমরা দুদক 2012 সালে, কিন্তু এখন এই ক্ষতিপূরণটা কে দিবে? যে ক্ষতিটা বাংলাদেশের হয়ে গেল, আপনি ভাবমূর্তি সংকটের কথা বলেন। ভাবমূর্তি সংকট কেন? এই টোটাল যেন ব্যর্থ সরকারের তাদের তাদের দৃঢ়তার কারণে এটা হয়েছে। এবং যেটা আমি বলি দুদক 2012 সালে বিশ্ব ব্যাংকের কোনো না, বিশ্ব ব্যাংক তো অবশ্যই আমাদের প্রথমেই তো বলেছি বিশ্ব ব্যাংকের ক্ষমা চালিয়ে হবে না, এর ক্ষতিপূরণের বা সরকারকে মাথা শক্ত করে বলতে হবে। এবং 2012 সালের ডিসেম্বর মাসে দুদক মামলা দায়ের করেছিল, 2014 সালের অক্টোবরে বললো যে কোনো দুর্নীতি হয় নাই। এবং আজকে কানাডিয়ান আদালত যেটা বললেন, সেটা বললেন যে এখানে কি ছিল। বিশ্বব্যাংক যখন বললো দুর্নীতি হয়েছে, তখন কানাডিয়ান পুলিশকে বললো যে তুমি তদন্ত দাও। পুলিশ গিয়ে এসএমজি লাবানের অফিসে গিয়ে করে দুজনকে গ্রেপ্তার করলেন, এবং পরে আর দুজনকে তারা এখানে ওর ভেতরে করলেন। এখন কি হলো? এখন বলতেছে কি যে এখানে তারা টেলিফোনে কথোপকথন, বাংলাদেশের যারা কাজ দেওয়ার মতো তাদের সাথে কথোপকথনে তারা বুঝতে পেরেছে যে এখানে ঘুষ দেওয়া না বা দুর্নীতির একটা ইয়ে আছে। এখন আদালত কি বলছে? বিচারপতি উনি বললেন কি যে টেলিফোনের কথার ভিত্তিতে গালগুজব, এটা হলো শোনা কথা, অথবা এই কথার উপর ভিত্তি করে কাউকে শাস্তি দেওয়া যায় না, এই কথা। তো এখন বাংলাদেশের যিনি মানে কান্ট্রি ডিরেক্টর আছেন, উনি বলেছেন এবার কোনো মন্তব্য এখনো করেন নাই, তাহলে ওনার কাছে ব্যাখ্যা চাওয়া উচিত, আগে যে ছিলেন তার উপর ব্যাখ্যা চাওয়া উচিত। তারপরে বিএনপি বা আদার যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলুক। আজকে কি বলতেছে? জি বলেন। আজকে আজকে সজীবন জয় পর্যন্ত বলছে বিএনপিকে ধরো, তারা বলছে একটা সমতার ভিত্তিতে বলতে হবে। সেটি হলো হাবিব ভাই যেভাবে কথাটা বলছে, যে আমি বলতে চাই একটা দুর্নীতি হচ্ছে, এক দুর্নীতি হলো, তো আপনি কেমন বিরোধী দল যে আপনি এত বড় রাষ্ট্রের একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট, যা জীবনে আপনারা 2বার ক্ষমতা থেকে নিতে পারেন নাই,
গোটা বাংলাদেশের মানুষকে অশিক্ষা কুশিক্ষা জর্জরিত করে রেখেছেন, এই সরকার নিচ্ছে, তাহলে সরকারের অনেক দুর্নীতি হচ্ছে আপনারা বলে বেড়াচ্ছেন, কিন্তু দুর্নীতি দিয়ে ডেভেলপমেন্টের সাথে এই দুর্নীতিকে আপনারা ত্যাগ করে দিচ্ছেন। তাহলে আপনারা কি করলেন? আপনারা বলতে পারতেন অন্তত পক্ষে অন্য দুর্নীতিতে আমরা তাদেরকে ধরবো, মারবো, কাটবো, এই দুর্নীতি আমরা দেখতে চাই। আসলে বিশ্বব্যাংক বলল, এটা কি আপনারা বিরোধী দলের রাজনীতির পরিচয় দিয়েছেন? দেননি, বরং আপনারা তাদের সাথে সুর মিলিয়ে ওই যে এক সিগাল ডাকিলে সকল সিগাল ডাকে, তো বিশ্বব্যাংক এক সিগাল আপনি ডেকেছে, আপনারা সবাই ডেকে ফেললেন, দিয়ে একদম ভণ্ডুল করে দিলেন। আজকে অর্থনীতিবিদ আমাদের তিতুমির ভাই যে কথা বলছে, অর্থ তো অবশ্যই বেড়েছে, কারণ এটা তো একসময় হচ্ছিলই না, এটা হওয়ার কোনো চান্সই ছিল না। এই শুধু মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়তার কারণে এমন ঘোষণা দিয়েছে উনি, বাচ্চারা চাঁদা দাও, সকলে চাঁদা দাও, চাঁদা দিয়ে হলেও আমরা করবো। আমরা করেছেন এরকম করে, আজকে যখন ভিত্তির উপরে দাঁড়িয়েছি, হ্যাঁ কাজ করতে গেলে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, অনেক ধরনের দুর্ঘটনা আসতে পারে, যদি কাজটি আপনি করতে হবে। যে কাজ করে না তার কোনো দোষ নেই, আর যে কাজ করতে আসে তখন অর্থনীতিবিদ সমালোচনা খুঁজে পাবে, আমি রাজনীতিবিদ খুঁজে পাবো, আপনি সাংবাদিক খুঁজে পাবেন, আর যে কাজ করে না সে শুধু নিয়ে চলে যায়। এখন কথা হলো যে বাংলাদেশের আমি জানতে চাই যে যেই টাকাটা মানে বিশ্ব ব্যাংকের কারণে বাড়লো, এবং যারা তখন এই লোনটার বিরোধিতা করেছিল তাদের কারণে বাড়লো। আমি মনে করি বোধ করি বিএনপির অর্ধেক দায়ী বিএনপি বলতে পারতো তখন, এখন সরকারকে দায় করছে। যখন সরকার ব্রিজ করে ফেলছে তখন বিএনপি বলছে সরকারের দায়। সরকারের কিসের দায়? আপনি বলতে পারলেন বিএনপির অর্ধেক দায়, অবশ্যই অর্ধেক দায়, সরকারের দায় তো নেই। সরকার আইনগত কাঠামো নিয়েছে, তার মন্ত্রীকে ছেড়ে ফেলেছে যদি দুর্নীতি হয়ে থাকে, সচিবকে তাড়িয়েছে, কিন্তু আপনি কি করলেন? না এই তো আপনি বিএনপি কি করলেন? ওই যে বললেন যে এই কথাটার উত্তরটা দিয়ে বিরোধী দল, প্রধান বিরোধী দল হিসেবে তখন আপনাদের ভূমিকা কেমন ছিল? সচিবের নামে মামলা লাগলো, রেখে দেবে নাকি? না না, আমি বলি ঠিক আছে তুমি যাও, আগে বিচারটা হয়নি, ও থাকলে তো প্রভাব বিস্তার করতে পারে। আপনারাই বলেছেন কেন আবুল হোসেনের পদত্যাগ হয় না, কেন সচিব থাকে, আমি সহায়তা করে দিই, সেটা করেছে, ঠিক আছে, মানুষ আস্থা আসুক। আস্তে আস্তে প্রমাণ হলো সত্য চির উদ্ভাসিত, মিথ্যা। সেটা আমি বলি, সেটা হলো যে ওনারা বললেন যে একজন কাউ হওয়া করলো, শিয়ালের মতো সবাই কাউ হওয়া করেছেন আপনারা। এখন আপনি সরকার, হ্যাঁ সরকার তো ঠিক কাজ করেছি, আপনার ইমানের দোষ নাই, আবার আমরা সব ঠিক কাজ করেছি আমরা না, ইমানের জন্য প্রমাণ করে দিলাম ঠিক কাজ করেছি। আমি বলি আপনার সরকারের প্রমাণ হলো আপনার মিথ্যা, আপনার ইমানের দোষ নাই, অবশ্য আপনার বলা উচিত, আপনার দৃঢ়তার সাথে বলা উচিত ছিল। বলেছি তো, বলেছি একটা ফোন আছে, আমি ফোনটা নিয়ে আসি। একটা সংসদের মন্ত্রীকে ডিফেন্ড করেছে, আপনারা সংসদে লিখেছেন, একটা ফোন আছে, একটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে আসি, প্রশ্রয় দেয়, এই কথাও লিখেছেন। একটা ফোন আছে, প্রধানমন্ত্রী একটা দর্শক ফোন আছে, নিয়ে আসি। সকলেই মিথ্যা, দর্শক ফোন আছে, একটা নিয়ে আসি। আওয়ামী লীগ বাদে সরকার। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করবেন। হ্যাঁ হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনার নাম বলে প্রশ্ন করুন। আলম বলছি বাড্ডা থেকে। জি জি, আমি হাবিবুর রহমানের সাথে কথা বলতে চাচ্ছি। জি জি, হাবিবুর রহমান, শুনতে পাচ্ছি আপনাকে। বিশ্বব্যাংক তো প্রমাণ করতে পারলো না যে আমরা দুর্নীতিগ্রস্ত, এই পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। এখন বিশ্বব্যাংকের এই ব্যাপারে আমরা বিশ্বব্যাংকের কি আশা করতে পারি? না, সেটা আমি প্রথমে আমি বলেছি যে বিশ্বব্যাংক প্রমাণ করতে পারে নাই, আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করেছে, ওই জন্য বিশ্বব্যাংকের মাফ চাওয়া উচিত, বিশ্বব্যাংকের ক্ষতিপূরণ দেওয়া উচিত, সরকার এটা আদায় করা উচিত। তার আগে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটি হলো যে উনি যে কথা বলে যে সরকারের যে ইমানের দোষ নাই, নিজের বিশ্বাস নেই। আরে বাবারে, পদ্মা সেতুর কাজ তো শুরুই হয় নাই, ওয়ার্ল্ড ব্যাংক তো টাকা দেয়ই নাই, আমরা তো বারবার বলেছি। সেই কথাটা কেন ইমান থাকলো না? কেন ইমান নাই মানে আপনি কেন পদ করলেন? আপনারা যাচ্ছেন বিশ্বব্যাংকের সাথে, আমরা প্রমাণের অপেক্ষা ছিলাম। হ্যাঁ, আমরা তো আজকে আপনারা মিথ্যা সাগরে ভাসছেন, বুঝলেন তো এবার? আচ্ছা ঠিক আছে, আমরা তো বলছি যে 2014 সালে ভোটার বিল নির্বাচন হয়েছে, আপনি যেটা আমি যদি যাচ্ছি না এইটা যখন আপনারা বলছেন সরকার, তো আমি বলি যেটা সরকার তো তার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করেছে, প্রধানমন্ত্রী যথাসাধ্য চেষ্টা করেছে যাতে করে আমরা তো এখানে আসলে কোনো দুর্নীতি হয়েছে না আমরা সেটা বের করার জন্য, তাই তো? না, এই বাংলা খারাপ বলবো, এইভাবে কথা বলে খারাপ, আপনারটা বলবো না, এটা বলবো। সেটা হলেই যে আমরা তো বলছি যে এই বর্তমান যে সরকার আছে, এই সরকারের ভোটার বিল নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসছে, আমরা বলছি নির্ভর সরকার আমাদের কথা শোনে, সরকার তো আমাদের কথা শুনছে না। তা আমরা যখন বললাম, যখন বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ নিয়ে আসার পরিপ্রেক্ষিতে আমরা যখন বললাম এটা দুর্নীতি হয়েছে, বললাম ধরেন, তা সরকার তো ডিপেন্ড করেছিল তার মন্ত্রীদেরকে যে নো, আমার বিশ্বব্যাংক আমার এখন টাকা ছাড়ই দেয়নি, আমার দুর্নীতি হলো কি করে? সরকার তার মন্ত্রীকে বজায় রাখতো, সরকার তার সচিবকে রাখতো যে না দুর্নীতি হয়নি, আমার কাজ শুরু হলো, আমি দুর্নীতি করলাম কোথার থেকে? তা সরকারের ভিতরে কেন এত দুর্লচিত্ততা ছিল? যে কারণেই আজকে এই ক্ষতিটা হয়ে গেছে, এবং এই ক্ষতির জন্য আজকে বাংলাদেশ যদি এই ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দিয়ে যদি পদ্মা সেতু, আমি আবারও বলবো এখন ব্যয় বাড়ার কোনো কারণ নেই,
না, কোনো কারণ নাই। ঠিক আছে, কেন এই ওয়ার্ল্ড ব্যাংকের টাকা হলে আজকে সরকার যেভাবে চুরি করতেছে এই প্রজেক্ট থেকে, শুধু এই প্রজেক্ট থেকে চুরির মধ্য দিয়ে আপনি দেখেন, শুধু এটা না, ঢাকা চিড়িয়াখানার 4 লেনের চুরি, ময়মনসিংহে ফ্লাইওভার ঢাকাতে 3 বছর 4 বছর কোথায় চুরি দেখছেন সব জায়গায় চুরি। এই যে ব্যয় বাড়ার কারণ তো নাই। আমি একটা এস্টিমেট করেছি যে আমরা এত কোটি টাকা লাগবে, এতশো কোটি টাকা লাগবে, সেখানে ব্যয় কোন কারণে বাড়বে? আমার সিমেন্টের দাম কমছে, রডের দাম করছে, পরিবহন ব্যয় অর্ধেক হয়ে গেছে, তারপর কেন দাম বাড়বে? জি, আব্দুল ওদুদ দ্বারা একটু বলেন। আসলে হাবিব যেটা বলছে এটা কিন্তু আসলে মার্কেট ইকোনমিতে আমি জানি না মার্কেট ইকোনমি, মানে কোনো কিছুরই ব্যয় সংকুচিত খুব কম হয়, রেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আজকে যে প্ল্যানটা করলাম, অর্থনীতিবিদ উনি যে বাজেটটা করলেন, আগামীকালকে ইমপ্লিমেন্ট করতে গেলে এটা কিন্তু পিছনে খুব কম আসে, বেঁচে যায় খুব কম, বরং বাড়তে থাকে। সেই তুলনায় হয়তো এটি অনেক বেশি, কারণ আমাদের অনেক প্রবলেম রয়েছে বাংলাদেশে। আমাদের জ্ঞান সীমিত, ইনফ্রাস্ট্রাকচার অনেক প্রবলেম, আমাদের সবই ইম্পোর্ট করতে হয়, আমাদের নানাবিধ প্রবলেম রয়েছে, ইম্পোর্টেশনের একটা বিশাল এরকম বিষয় নিয়ে। হ্যাঁ, সেখানে হয়তো অনেক ধরনের ব্যক্তি চরিত্র অসততার কারণে সেখানে হয়তো অনেক কি বলে লোনের বোঝা অথবা খরচের বোঝা বাড়তে পারে, সেগুলো একটা অন্য বিষয়, সেগুলো নিয়ে আমাদের আলোচনা হতে পারে। আমাদের দেশে অনেক স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান রয়েছে, তারা দেখতে পারে। কিন্তু আমার কথা হলো, আজকে ভাই যে কথা বলছে, যে যে কথাটি আমি বলেছিলাম যে বিশ্বব্যাংক এবং বিএনপি সমার্থক দায়ী, দুজনই পুরো দায়ী। কারণ তখন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছিল যে অসম্ভব, যেখানে অর্থ ছাড় হয়নি, একটি লোকের তখন আপনারা কি বলেছেন আপনার মন্ত্রী চোর, আপনি চোর। এমনকি বেগম খালেদা জিয়া আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পুত্রকে নিয়ে বাজে কথা বলেছে। তখন আমরা প্রমাণ করতে চেয়েছি, ধৈর্য ধরেছি। এখন যে সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হাসান, তাকে সরে যেতে হয়েছিল, এই ক্ষতিপূরণগুলো কিভাবে ভাবমূর্তি, এই ক্ষতিপূরণগুলো কিভাবে, এই ভাবমূর্তিগুলো বিএনপি তার 100% দায়ী। সরকারকে অস্থির করে মেরেছে তারা, টোটালি বিশ্বব্যাংকের অর্থ খেয়ে বিশ্বব্যাংকের সাথে চলে গেছে। আমি যদি বলি যে বিশ্বব্যাংকের যারা দালালি করলো, বিশ্বব্যাংকের যারা ব্রোকার, তারা এই কাজ করেছে, তারা আপনাকে টাকা দিয়েছে। এই ক্ষতিপূরণটা কিভাবে আসবে? এখন ক্ষতিপূরণ আনতে গেলে আমাদের একটি সমার্থক প্রচেষ্টা লাগবে। সরকারের সেই প্রচেষ্টা রয়েছে। আমি জানি না বিএনপি কালকে সকালে কি বলবে, যেভাবে তার মহাসচিব বলেছে যে ওটা আমার যায় আসে না, কোনো হেরে গেছে, আমরা জায়গা নাই। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আশা করি বিরতির পরে আপনাদের সঙ্গে পাচ্ছি। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির অভিযোগ যে প্রমাণ পাওয়া যায়নি সে বিষয় নিয়ে। আমরা একটু আসতে চাই, আমাদের সাথে অর্থনীতিবিদ রয়েছেন ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, আপনার কাছে একটু আসতে চাই। বাংলাদেশ যে পদ্মা সেতুর মতো বড় প্রকল্পে নিজস্ব অর্থায়নে করছে, সেই জায়গাটা একটা সাধুবাদের জায়গা আছে, বিভিন্ন মহলে সাধুবাদ জায়গা আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যখন থেকে আপনার বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে অর্থায়ন বন্ধ করলো, তারপর থেকে পদ্মা সেতু দিয়ে শুরু অনেক প্রকল্পে বাংলাদেশ নিজস্বভাবে অর্থায়ন করছে। এটা কতটা ইতিবাচক মনে করেন? না, আমাদের আসলে তার আগে আমি 4টা বিষয় নিয়ে বলে যেতে চাই খুব দ্রুত। অবশ্যই। প্রথম হচ্ছে যে একটা প্রভাব বিষয়ে কথা বলা হয়েছে, একটা সাবেক ব্যাংকের একজন সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং একটি দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে। তাহলে সেই ক্ষেত্রে দুটো কাজ করা যেতে পারে। একটা হচ্ছে যে সরকার একটা হোয়াইট পেপার দিতে পারে, যার মাধ্যমে সমস্ত তথ্য জানাতে পারে, কারণ বাংলাদেশের জনগণের জানার অধিকার আছে। আর অন্যদিকে গণমাধ্যম অনুসন্ধিৎসু সাংবাদিকতার মাধ্যমে প্রকাশ করতে পারে আদৌ এই যে কথাগুলো বলা হয়েছে জাতীয় সংসদের ফ্লোরে, সেটা নিয়ে তো আপনি কোনো আদালতেও যেতে পারবেন না, কোথাও যেতে পারবেন না। যিনি অভিযোগপ্রাপ্ত তিনিও কোনো বক্তব্য উপস্থাপন করতে পারবেন না। তাহলে এইটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় বলা হয়েছে যে বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করা যায় কিনা। অবশ্যই করা যায়, কারণ বিশ্বব্যাংকের যে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন আছে সেখানে পরিষ্কার করে বিশ্বব্যাংকের ইমিউনিটি দেওয়া নাই, এবং আমরা হুবহু আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনকেই আইন হিসাবে চালু করেছি। এবং এক সময় বিশ্বব্যাংক বাংলাদেশে ইমিউনিটি চাওয়ার চেষ্টা করেছিল। আমরা কিছু লোক বলেছি যে এটা কোনো মতেই হতে পারে না, কারণ হচ্ছে এর প্রভাব পড়ে জনগণের উপরে, অতএব জনগণের প্রভাব লাঘব বা প্রতিকার করার বিধান থাকা জরুরি।
তৃতীয় বিষয় হচ্ছে যে আপনার তাহলে সরকার কি করবে? সরকারের সাথে বিশ্বব্যাংকের সাথে সরকারের সংযোগকারী প্রতিষ্ঠান হচ্ছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়কে পরিষ্কারভাবে বলতে হবে সরকারের অবস্থান এবং বিশ্বব্যাংকের অবস্থান জানিয়ে জনগণের কাছে জানানো দরকার। যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে খুবই ভেবে দেখার বিষয়, এবং এ বিষয়ে যেটা দুজনই বলেছেন যে কৌশলগত রাজনৈতিক সহাবস্থান থাকা দরকার। আমরা জনগণ কোনোভাবেই দেখতে চাই না মারামারি হোক, কাউকে আপনি জেল জুলুম দেন না বা আপনি তার সাথে এরকম করেন না। সেখানে অন্যতম বিষয় হওয়া দরকার রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে এক ধরনের সহমত হওয়া দরকার। কারণ আমি আপনি সবাই জানি যেভাবে ঋণ বেড়ে যাচ্ছে বিশেষ করে অভ্যন্তরীণ সূত্র থেকে, তাহলে ভবিষ্যৎ যে জনগণ আমাদের মাঝে আসবে তাদের উপরে ঋণের বোঝা দিন দিন বেড়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। সেই জন্যে আমরা যখনই পদ্মা সেতু 1 হয়েছে, কিন্তু মানুষ তো আশা করে পদ্মা সেতু 2 হবে, এবং এই ধরনের প্রকল্প বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য খুবই জরুরি বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে সেখানে আপনি কতটুকু ইকোনমিক প্রুডেন্স, অর্থাৎ হচ্ছে যে এই যে রাজস্ব ব্যবস্থাপনায় আপনি কতটুকু যৌক্তিকতা দিয়েছেন। যেমন আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে বিশ্বব্যাংকের থেকে যদি ঋণ নেওয়া হতো তাহলে সুদের হার কম থাকতো এবং সহজ শর্তে পাওয়া যেত, তার ফলে রাজস্ব ব্যবস্থাপনার উপর এত বড় চাপ পড়তো না। কিন্তু আমরা দেরিতে শুরু করেছি, ওদিকে আপনার মূল্য বেড়ে গেছে, যার উপর ফলে চাপ হচ্ছে। এখন যে কোনো ব্যবস্থাপনার ক্ষেত্রে আরেকটি অভিযোগ তিনি করেছেন, যদি এই অভিযোগ সত্যি হয়, যেটা হচ্ছে যে বাংলাদেশের এখানে দুর্নীতি হচ্ছে এরকম অভিযোগ করেছেন একজন, তাহলে সেই বিষয়েও খুবই জবাবদিহিতা থাকা দরকার এবং স্বচ্ছতা থাকা দরকার এবং পরিষ্কার করে বলা দরকার যে বাংলাদেশে এত হারে কেন ব্যয় বৃদ্ধি হবে, কারণ এই ব্যয় বৃদ্ধিটা তো আপনার আমার সবার উপর পড়বে। তো সেই বিষয়েও আসলে যথেষ্ট উদ্যোগী নেওয়া দরকার, কারণ কোনোভাবেই জনগণের টাকা এইভাবে এক দুর্নীতির দিকে চলে যেতে পারে না। অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান কথা আপনি বলেছেন। জি, আপনার কাছ থেকে একটু বিষয়ে জানতে চাই। আপনি সরকারি দলের সংসদ সদস্য, যে কথাগুলো বললেন এই জায়গাটায় আপনার মতামত একটু জানতে চাই। কোনো উদ্যোগ আছে কিনা? আসলে আমাদের দেশের বাস্তব অবস্থাটা হচ্ছে, একটা হচ্ছে যে বড় বড় এরকম আমি একটু যোগ করে দিই, সেটা হচ্ছে বড় বড় প্রকল্পও দরকার। আবার যেভাবে অর্থায়নটা হচ্ছে নিজস্ব অর্থায়ন হচ্ছে, সেই জায়গাটায় ঝুঁকি থাকছে ভবিষ্যতের জায়গাটায়। একটু সহমত পোষণ করে ছোট্ট দ্বিমত করব, তা হলো আজ থেকে ঠিক 10 বছর আগের বাংলাদেশটাকে আপনি ভাবুন আর আজকের বাংলাদেশকে ভাবুন। আপনি বলেছেন যে এর একটা বড় ধাক্কা হয়তো 30-40 বছর পরের জেনারেশনের উপরে গিয়ে পড়বে। আসলে একটি সরকারকে নিশ্চয়ই 100 বছরের একটি পরিকল্পনা নিয়ে এগোনো এই ধরনের এই ধরনের সরকারের জন্য একটু মুশকিল। তবে আপনি যেটা বলছেন 5 ইয়ার সাইকেল, মাননীয় প্রধানমন্ত্রী 5 ইয়ার সাইকেল, উনি কিন্তু একটি ভিশন দিয়েছেন 2021 এবং 2041। তো 41 এবং 2021 আরো 25-30 বছর মতো একটা আছে। এই পর্যন্ত একটা ভিশন দিয়ে কিন্তু কাজ হচ্ছে। আজকে যদি পদ্মা সেতু না হতো, আজকে যদি বিদ্যুৎ না বাড়তো, আজকে যদি পথঘাট না হতো, আজকে যদি প্রাতিষ্ঠানিকতা না পারতো, শিক্ষার মান ডেভেলপের দিকে না যেত, শিক্ষা প্রতিষ্ঠান না হতো, তাহলে যে অবস্থায় ছিলাম সে থাকতো। এখন বিষয়টা হলো আজ থেকে 50 বছর পরে কি হবে। আমি জানি কি যে 10 বছর পরে নিউক্লিয়ার যুদ্ধ হবে কিনা, যদি হয় তো আপনার উন্নয়ন সবই তো হবে। যেমন এই জারকে সরিয়ে যখন তো প্রথম বিশ্বযুদ্ধ হলো, ভেবেছিলাম যে আমরা সব হয়ে যাবো, হঠাৎ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক গবেষক বলল নিঃসন্দেহে তৃতীয় বিশ্বযুদ্ধ অপেক্ষা করছে, 100 বছর হতে যাচ্ছে, এখনো হয়নি, আমরা হতেও পারে কালকে। আমি মনে করি হ্যাঁ, আমাদের একটা জীবন সাইকেলকে ধরে এগোনো উচিত। মাননীয় প্রধানমন্ত্রী ঠিক যথার্থ কাজটা করেছেন। 2021 দিয়েছে, 41 দিয়েছে। এর মধ্যে যদি এই সরকারের ধারাবাহিকতা ঠিক থাকে তাহলে 21 অ্যাচিভ করতে পারলে 23-তে গিয়ে হয়তো 50 পর্যন্ত। যেহেতু অর্থায়নের জায়গাটা নিয়ে কথা হচ্ছে এবং এই যে এইসব অর্থায়নের জায়গাটায় বড় বড় প্রকল্পের ব্যয় বাড়া নিয়ে কথা বলেছে, যে এই জায়গাটায় তদারকিটা, অভ্যন্তরীণ সম্পদ আহরণের সিস্টেমটা এখন তো আর বলছে না ট্যাক্স কালেকশন, বলছে আহরণ। এটা একটা ভালো শব্দ হয়েছে, যে ট্যাক্স আদায় না, ট্যাক্স আহরণ, ভালো শব্দ। এই ধরনের মোটিভেশনমূলক প্রোগ্রামগুলো নিয়ে মানুষকে ট্যাক্স দেওয়াতে প্রলুব্ধ করা এবং ট্যাক্সের যথেষ্ট সুন্দর ব্যবহার যেন মানুষ তার প্রত্যেক জীবনে দেখতে পায়, এটা নিশ্চিত করা অবশ্যই। যে অর্থগুলো ব্যয় হচ্ছে, অর্থ ব্যয় জায়গাটায় তদারকিটা ঠিকমতো হচ্ছে কি? এই বিষয়টা হচ্ছে যে যখন আপনি উন্নয়নের জায়গাতে যাবেন তখন কিন্তু দুর্নীতিও সাথে সাথে যাবে। এটা কেউ ঠেকাতে পারেনি, কোনো পৃথিবীর কেউ কখনো ঠেকাতে পারেনি। চীন যে আজকে তার গ্রাফ এভাবে নিয়ে গেছে, দুর্নীতির দায় অত সমাজতন্ত্র, তো দুর্নীতি এত বেশি কোর্ট কাছারি নেই ওদের যে কাছারি আছে সে কাছারি আমার এখানে করা যাবে না, করলে আমরা এভাবে চলবো, এভাবে থাকবো না।
দুর্নীতির জায়গাটাকে রোধ করার জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে, তারা কাজ করছে। বিশেষ করে আমি মনে করি অনেক দিন পরে হলেও, অনেক দেরিতে হলেও দুর্নীতি দমন কমিশন কিছু কিছু ভালো কাজে পদক্ষেপ নিচ্ছে এবং এগুলোকে ইন্সপায়ার করতে হবে। সমালোচনা করার দরকার নেই, বলতে হবে হ্যাঁ তারা 10টা খারাপ করতে পারে, যখন কিছুই ছিল না, কিছু তো হচ্ছে, বলা উচিত হ্যাঁ আপনারা এরকম আরেকটা ইনস্ট্যান্ট করেন, আরেকটা করেন, এই 10টা খারাপ হয়েছে, এই যে দুটো করলেন, এই দুটো করেন। এইভাবে ইন্সপায়ার করলে যারা কাজ করে তারাও একটু মানে কাজের প্রতি আগ্রহী হতে পারে। শুধু নেগেটিভ সমালোচনা করা যায় তাহলে তারাও কিন্তু পিছিয়ে আসবে। দমন দুদক যা করেছে, সরকারি দলের অনেক এমপি, সাবেক মন্ত্রীদের ব্যাপারেও কিন্তু তারা অনেক কিছু করেছিল, করে কি করেছে লাস্টে দেখা যাচ্ছে তাদেরকে একদম সাদা করে দিল, দুর্নীতি মুক্ত মানুষ হিসাবে তাদেরকে। এইটা হলো দুর্নীতি দমন কমিশন যা করলো। আর যে কথাটি বলা হচ্ছে যে উন্নয়ন হয়েছে, এই যে আপনার ভিশন 21, তারপরে কত 2041, এরপর 71, এরপর রোজ কিয়ামত পর্যন্ত করেন, কোনো আপত্তি নেই। আপনারা তো কিছুই করেন না, রোজ কিয়ামত পর্যন্ত করেন, 3 বছরও করেন নাই। এখন কথা হলো যেভাবে দুর্নীতি হচ্ছে না, বাংলাদেশ যদি এগোতে এবং চায় তাহলে তো আপনার plan এগুলো না, আমার টাকাটা যেভাবে, আমি একটা উদাহরণ দিব, সময় যেহেতু নেই। একটা প্রাইভেট গাড়ি 15 সিসির একটা গাড়ির আগে ধরেন 2008-9 দিকে বা 6-7 দিকে ছিল 5,000 টাকা, এখন আপনার জান 30,000 টাকা তার ট্যাক্স। আপনার দিন ট্রেড লাইসেন্সের ফি কত গুণ বেড়েছে, এবং এইসব টাকাগুলো আমরা দিতে রাজি আছি, আমরা ট্যাক্স দিতে রাজি আছি, কিন্তু আমার টাকাটা খরচ করতেছে কোথায়? খরচ করতেছে তো 30 লক্ষ টাকার একটা জিনিস কিনতেছে 3 কোটি টাকা দিয়ে, 50 লক্ষ টাকা কিনতেছে 10 কোটি টাকা দিয়ে। এইভাবে যে দুর্নীতি, এই দুর্নীতি টাকা এবং এই টাকাটা নিয়ে অজায়গায় খরচ করে বিরোধীদের উপরে অত্যাচার নির্যাতন করার জন্য প্রশাসনকে খরচ করে আমাদের উপরে প্রতিদিন এইগুলি ট্যাক্সের বোঝা হবে, এটা তো মানুষ মানতে পারে না, আজীবন তো মানতে পারে না। আর যে কথায় বড় ক্ষতি যেটা করেছে, আজকে ওয়ার্ল্ড ব্যাংক টাকা নিয়ে বসে আছে কি, এই পদ্মা সেতুতে 10,000 কোটি যদি আসতো, তারপর জায়গা এডিবি, তারপরে ইসলাম ডেভেলপমেন্ট দিত, বিশেষ করে হ্যাঁ এই যদি দিত তাহলে কি হতো? তাহলে আজকে আমার এখানে, এবং ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টারেস্ট খুবই কম, 0.50%, 0.75, তাহলে এই যে এত অল্প সুদ, তারপর 20 বছর মানে গেস্ট পেড, 20 বছর কত বছর, 30 বছর পরে তারা 30 বছর পর টাকা দেয়, তাহলে আমার এই টাকাটা আসলে আমার দেশকে উন্নয়ন দিকে যেত না। এইভাবে আজকে সরকারের ব্যর্থতার কারণে, ব্যর্থতার কারণে এই সরকার ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিতে পারে নাই, দেশের মান অপমান সব কিছু ক্ষুণ্ণ হয়েছে সরকারের ব্যর্থতার কারণে। একটু আসতে চাই ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির আপনার কাছে, যে বাংলাদেশ এখন একেবারে শেষ বক্তব্য লাইনে যদি দেন, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা বাংলাদেশ এখন 15তম অবস্থানে, বাংলাদেশ অগ্রগতির দিকে যাচ্ছে। এই যে দুর্নীতির প্রমাণ পাওয়া গেল না, সেই জায়গাটাই, এই যে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের নাম, সেই জায়গায় কোনো অগ্রগতির না। আমাদের আসলে তো জবাবদিহিতা, স্বচ্ছতার ব্যাপারে সন্দেহ আছে, এই বিষয়ে তো কোনো কারোর মধ্যে সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, কারণ দুর্নীতি একটা বড় বিষয়, এটা নিয়ে আলাদা আলোচনা করা দরকার, কিন্তু এক্ষেত্রে আমরা 3টি বিষয় খুব পরিষ্কার লক্ষ্য করতে হবে। প্রথম জিনিস হচ্ছে যে সরকারকে বিশ্বব্যাংকের সাথে আলোচনা করে তাকে একটা সার্টিফিকেট দিতে বাধ্য করতে হবে যে এখানে এই পরিস্থিতি হয়নি, এটা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে যেভাবে ঋণ বেড়ে যাচ্ছে এবং ঋণের জালে আমরা যেভাবে জড়াচ্ছি সেটার বিষয়ে আরেকটা বিষয় বলে, আমরা ব্যয়ের যে উল্লম্ফন হচ্ছে, যার মাধ্যমে যে কেউ মনে করতে পারে যে এখানে দুর্নীতি হচ্ছে। আব্দুল ওয়াদুদ দারাজি, একেবারে শেষ মন্তব্য জানতে চাই, আমাদের তো সময় একেবারে শেষ। সাহস করে যদি আপনি পদক্ষেপ না নেন তাহলে চিরজীবনই পিছনে থাকতে হবে। এই সাহসী পদক্ষেপের মধ্যে, শেখ হাসিনার সাহসী পদক্ষেপের মধ্যে বাংলাদেশের দৃঢ়তা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন, গণতন্ত্র শেকড়টা যদি মজবুত হয় তাহলে অনেক কিছু ঝেড়ে ফেলতে পারবো একটা সময়। কিন্তু তাই বলে সাহসী নয় নন্দলালের মতো যদি ঘরের মধ্যে বসে স্টেপ না নেই, যেমন বিএনপি করেছে। আপনাদের 3জনকে অসংখ্য ধন্যবাদ আমাদের গণতন্ত্র সে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে গণতন্ত্র। দেখা হবে আবার অন্য কোনো সময়ে। নিশ্চয়ই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।